স্বাগত সংবাদ যোগে দিনের প্রধান সংবাদ এবং তার বিশ্লেষণ নিয়ে আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান। দেখা যাচ্ছে জুলাই সনদ বাস্তবায়নে সাংবিধানিক আদেশ এবং গণভোট প্রশ্নে রাজনৈতিক দলগুলো আবারও দ্বিধা বিভক্ত হয়ে পড়েছে। কেউ কেউ বলছেন এটা নির্বাচন বিলম্বিত করার চেষ্টা এবং এর মাধ্যমে নতুন সংকট তৈরি হতে পারে এবং তাদের দাবি এতে ক্ষতিগ্রস্ত হবে দলগুলো। বিষয়টি নিয়ে আরেকটু কথা বলতে চাই এবং কোথায় গিয়ে আসলে পরিস্থিতি ঠেকছে, আগামী দিনের রাজনীতি কেমন হতে যাচ্ছে সেটা নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে আছেন কেন্দ্রীয় বিএনপির সহ যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী এবং আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক শেখ ফজলুল করিম মারুফ। আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা আমাকে সময়টা দেওয়ার জন্য। জনাব মীর নেওয়াজ আলী, আপনাকে দিয়ে আলাপটা শুরু করি। আমরা দেখতে পাচ্ছিলাম যে টানা ৮ মাস ঐক্যমত্য কমিশন ৭২টার বেশি সেশন করেছে এবং তারপরে ২৯টা রাজনৈতিক দলের মধ্যে ২৫টি রাজনৈতিক দলে জুলাই সনদে স্বাক্ষর করেছে এবং এই ৮ মাস পরে আমরা দেখতে পাচ্ছি হাতে নির্বাচনের আর মাস তিনেক বাকি, তখনই এসে একটা চরম বিরোধ তৈরি হলো। মানে প্রথমত সুপারিশগুলোর ভেতরে বিএনপির যে নোট অফ ডিসেন্ট সেগুলোকে ভ্যালু দেওয়া হয়নি এমন একটা অভিযোগ। দ্বিতীয়টা হচ্ছে গণভোট কবে হবে সেটা নিয়েও এক ধরনের বিরোধ। মানে এ সমস্ত বিরোধ কি মানে এড়ানো যাওয়ার কোনো সুযোগ ছিল না? এড়ানোর তো কোনো সুযোগ আছে কিনা সেটা একটু জানাবেন। সাথে একটু বলবেন যে বিএনপি মহাসচিব বলেছেন প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলবেন, দেখা করবেন। কোনো রকমের দিনক্ষণ কি জানা গেছে, কবে নাগাদ সেটা হতে পারে? ধন্যবাদ আপনাকে, সুন্দর প্রশ্নগুলো নিয়ে আসছেন। আচ্ছা দেখুন, গণভোটের যে এখন যে বিষয়গুলো আসছে, গণভোট আমরা এর পূর্বে শুনেছিলাম পিআর পদ্ধতি সংস্কার, এখন নিয়ে আসলো গণভোট। এগুলো কিন্তু আসলে নির্বাচনকে বাধাগ্রস্ত করার একটি ষড়যন্ত্রের অংশ। মানে এটা কোনো বলার অপেক্ষা রাখে না। আর যারা এগুলো বলছেন তারা কিন্তু পূর্বের থেকেই নির্বাচনকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র লিপ্ত হয়েছে। এবং আপনারা দেখেন ৫ই আগস্টের পর থেকে তারা যে কর্মকাণ্ডগুলো চালিয়েছে, মানে তারা তো ভোট চাচ্ছেন না, দীর্ঘায়িত করার জন্য, এবং যারা পতিত, যারা পালিয়েছেন তাদেরকে পুনর্বাসন করার জন্য তারা এই প্রক্রিয়া চালাচ্ছেন। দেখেন আজকে দেখলাম সেই সংগঠনের, ইসলামী সংগঠন, ইসলাম যারা ইসলামকে বলে যে ইসলামী সংগঠন বলে, কিন্তু ইসলাম আর সেই সংগঠন এক জিনিস নয়। তার মহাসচিব বলতেছে যে শেখ মুজিবের যদি অফিস আদালতে ছবি থাকে তাহলে আপত্তিটা কোথায়? কি বোঝাচ্ছেন ওনারা 5ই আগস্টের পর থেকে রাষ্ট্রের, সমাজের প্রত্যেকটি স্তরে তারা ফেস্তা তৈরি করে আসছে এবং যে ব্যাংকগুলো তারা নিয়ে নিলেন, বিভিন্ন সচিবগুলো তারা নিয়েছেন, শিক্ষা প্রতিষ্ঠানের ভাইস চ্যান্সেলর বলেন, শিক্ষক বলেন, প্রিন্সিপাল বলেন, তারা নিয়েছেন। হ্যাঁ, তারা একের পর এগুলো করে আজকে দেশকে একটি অস্থিরতার দিকে নিয়ে যাচ্ছে। দেখুন, দীর্ঘ 17 বছর এই নির্বাচনহীনতার কারণেই কিন্তু বাংলাদেশের আজকে প্রত্যেকটি জায়গায় একটা বিশৃঙ্খলা, অরাজকতা, মানে কেউ কাউকে মানছে না। এবং তারা আবার সেই নির্বাচনকে বানচাল করার কিংবা দীর্ঘায়িত করার একটা প্রক্রিয়া চালাচ্ছে। সাংবিধানিক ভাবে বলেন আর যুক্তিযুক্ত ভাবে বলেন, কোন অবস্থাতেই এই গণভোট জাতীয় নির্বাচনের আগে গ্রহণযোগ্য নয়। হ্যাঁ, সুতরাং এর পূর্বেও কিন্তু 3টি নির্বাচন হয়েছিল আপনার কেয়ারটেকারের অধীনে, মানে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। শাহাবুদ্দিন সাহেব, লতিফুর রহমান সাহেব, হাবিবুর রহমান সাহেব 3 মাসের তাদের মেয়াদকাল ছিল। এই লতিফুর রহমান সাহেব তিনি 4টার সময় শপথ নিয়েছেন, সন্ধ্যা 7টার সময় 64টা জেলা ডিসিএসপি কে পরিবর্তন করেছেন। রাত 10টার সময় সারা বাংলাদেশ ঠান্ডা হয়েছে। এই দীর্ঘ 17 মাস, এই মাসটুকু কোনো অবস্থাতেই এত দীর্ঘায়িত করার কোনো প্রয়োজন ছিল না। যে পারে সে একদিনই পারে, যে পারে না সে কোনো মাসেই পারবে। হ্যাঁ, এখন যে পরিস্থিতি প্রশাসনে, তারা কোন জিনিসটা সংস্কার করতে পারছে বলেন? এই জুলাই সনদ বলেন, আমাদের জুলাই সনদটা ঠিক আছে, আমাদের কি আরো সংস্কারের বিষয়গুলো ছিল না? এই যে যারা পালিয়েছে, গণহত্যা চালিয়েছে, তাদের বিচার দরকার ছিল না? আচ্ছা, এই আলাপগুলো যেহেতু এখন নির্বাচনের ঠিক মাস তিনেক আগে, খুব বেশি যৌক্তিক হবে কিনা আমরা জানি না যে কতগুলো সংস্কার করা হয়েছে, কারণ এই বিষয়গুলো এখন আর আলোচনায় আসছে না। কেবল দুটো বিষয় সামনে আসছে। প্রথমত, নির্বাচনটা কি প্রক্রিয়ায় হবে, গণভোট কবে হবে, এবং একই সঙ্গে আপনাদের দেওয়া নোট অফ ডিসেন্টগুলোকে কতটুকু গুরুত্ব দেওয়া হচ্ছে। একটা ছোট্ট বিষয় একটু জেনে তারপর আমি শেখ ফজলুল করিম মারুফের কাছে যাব। আপনি একটু বলবেন জনাব মীর নেওয়াজ আলী, বিএনপির পক্ষ থেকে প্রধান উপদেষ্টার কাছে জুলাই সনদের এই সুপারিশ নিয়ে যে অভিযোগের জায়গা, পর্যবেক্ষণের জায়গা, সেটা কবে নাগাদ তুলে ধরা
করা হতে পারে? কোনো দিনক্ষণ কি নির্দিষ্ট আছে? না, দিনক্ষণ হয় নাই, খুব দ্রুতই যাবেন। এইগুলা প্রক্রিয়া চলছে, আলাপ আলোচনা চলছে যে খুবই আমাদের মহাসচিব মহোদয় মাননীয় উপদেষ্টা, প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে যাবেন। আচ্ছা, যে আমি জিনিসটি বলতে চাচ্ছি, এইগুলা কি প্রয়োজন ছিল, এই যে গণভোটের বিষয়টা বাংলাদেশে? আচ্ছা, আমি এটা নিয়ে আলাদা করে আপনার কাছে আসবো, গণভোটের বিষয়টা নিয়ে আপনাদের পর্যবেক্ষণ অবস্থান সবটা জানার চেষ্টা করব। শেখ ফজলুল করিম মারুফ, আমরা দেখতে পেলাম যে আপনাদের একটা অবস্থান শুরু থেকেই ছিল এবং আপনারা যখন 8টি দল একসাথে হলেন, আপনাদের দিক থেকে 5টা দাবি ছিল, যার ভিতরে পিআর প্রক্রিয়া নির্বাচন যেমন আপনাদের একটা দাবির জায়গা, গণভোট নির্বাচনের আগে করতে হবে জাতীয় নির্বাচনের, এবং বলে দেওয়া হয়েছে এটা নভেম্বরের মধ্যে হতে হবে, আপনাদের দিক থেকে একটা দাবি ছিল। এবং 3রা নভেম্বর একটা বড় রকমের কর্মসূচি দেওয়ার, প্রেস কনফারেন্সের মাধ্যমে কর্মসূচি দেওয়ার কথাও আমরা শুনতে পাচ্ছি। মানে খুব কি প্রয়োজন ছিল নির্বাচনের 3 মাস আগে এসে এরকম বিষয়গুলো নিয়ে নিজেদের মধ্যে আলোচনা না করে সরাসরি কর্মসূচি দেওয়া বা শক্ত অবস্থানে থাকা? জি, আলহামদুলিল্লাহ, সবাইকে ধন্যবাদ। প্রথমত হলো আমরা 3 মাস আগের থেকে না, আমরা সেই শুরু থেকেই, মানে যখন থেকে ঐকমত্য কমিশনটা গঠন হয়েছে তখন থেকেই আসলে আমরা পিআর এর কথা বলছি। এবং যখন এটা সংস্কারটা একটা জায়গায় আসছে, তখন সংস্কার বাস্তবায়নের প্রশ্নে আমরা গণভোটের কথা আগে থেকে বলে আসছি। ফলে এটা 3 মাস আগে আসছে বিষয়টা তা না, আমরা শুরু থেকেই বলা। এইখানে আমি একটু যদি বলার সুযোগ দেন তাহলে বলি, সেটা হলো যে মানে ভিন্ন মতকে আসলে ষড়যন্ত্র আকারে দেখার যে প্রবণতাটা, এটা হলো পুরনো বন্দোবস্তের একটা বহুল প্রচলিত, বহুল ব্যবহৃত একটা রাজনৈতিক অপকৌশল। দেখেন, আওয়ামী লীগের সময় একটা ওই যে রানা প্লাজা পড়লো, তাও বিএনপির পিছনে এখানে বিএনপি ষড়যন্ত্র পাওয়া গেল। আর এখন আমরা মনে করছিলাম যে এখান থেকে আসলে বিএনপি উঠে আসবে, কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হলো মানে যা কিছু বলি, পিআর চাই বলে ষড়যন্ত্র, এই গণভোটটা আগে চাই তাও বলে ষড়যন্ত্র। না ভাই, এত ষড়যন্ত্র না। রাজনীতিতে ভিন্নমত থাকে, আপনারটা আপনি বলেন, আমারটা আমি বললি, মানুষ যেটা গ্রহণ করে, যেটা যৌক্তিকতা থেকে, সেটাই হবে। এখন সেটাকে আসলে মানে ষড়যন্ত্র আকারে দেখার যে প্রবণতা, এটা মনে হয় বাদ দেওয়া উচিত, এটা পুনর বন্দোবস্ত। আর একটা বিষয় যেটা ভাই বললেন, নওয়াজ ভাই, আমি খুব শক্ত দ্বিমত করি। তিনি বিচারপতি লতিফুর রহমান সাহেবের উদাহরণ দিলেন। তিনি একটা রাজনৈতিক সরকারের কাছ থেকে আইনসম্মতভাবে ক্ষমতা নিয়েছেন তত্ত্বাবধায়ক সরকার হিসেবে। তার দায়িত্ব ছিল হলো আবার একটা নির্বাচন করে আর একটা গণতান্ত্রিক সরকারের হাতে, নির্বাচন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা। কিন্তু এই সরকার কি তাই? দুইটাকে একসাথে মিলাইয়া তো সমস্যাটা আসলে এই যে সমস্যাটা তৈরি হয়েছে না আজকে, এই সমস্যার প্রথমতম বীজ হইলো, যেদিন বীজটা বপন হয়েছে, সেটা হলো এই সরকারকে বর্তমান সংবিধানের অধীনে শপথ নেওয়ার যেদিন হয়েছে, সেদিন সমস্যাটা তৈরি হয়েছে। এই সরকার তো সাধারণ কোনো সরকার না, একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত একটা সরকার। যেই অভ্যুত্থানটা কিসের বিরুদ্ধে? একটা স্বৈরতন্ত্রের বিরুদ্ধে, হাসিনার বিরুদ্ধে এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিরুদ্ধে। এখন আমরা সবাই জানি, আমি কথা বারংবার বলে আসছি, যে শেখ হাসিনা যে ফ্যাসিবাদ হয়েছে, মানে স্বৈরাচার হয়ে উঠছে, এটা কিন্তু সে বন্দুক দিয়ে না, সে ক্ষমতা আসছে কিন্তু আইনসম্মত ভাবেই। বাংলাদেশের বিদ্যমান যে সংবিধান, এখন আজকে আমরা দেখলাম সালাউদ্দিন সাহেব সহ তারা যারাই এই কথা বলেন, এখন সবাই সংবিধানের দোহাই দেন। আরে ভাই, এই সংবিধান দিয়েই তো হাসিনা তৈরি হয়েছে। এই সংবিধান একই ব্যক্তির কাছে দলের কর্তৃত্ব, সংসদের কর্তৃত্ব, সরকারের কর্তৃত্ব দিয়ে রাখছে, সকল সাংবিধানিক প্রতিষ্ঠানের। এই সংবিধানই তো মানে একজন ব্যক্তিকে একেবারে মহারানী বানায় ফেলছে। তো সেই সংবিধানের দোহাই দিয়ে এত কথা তো দরকার নাই। যখন জুলাই গণঅভ্যুত্থানটা হয়েছে একটা স্বৈরতন্ত্র মানে ব্যবস্থাকে প্রতিহত করার জন্য, এখানে যদি আপনি আমাকে একটু বলার সুযোগ দেন, যেটা শেখ ফজলুল করিম মারুফ, আপনি খুব শক্ত যুক্তি দিচ্ছেন এবং এটা প্রশংসনীয়, যুক্তিগুলো আসলেই আলোচনা করার মতো বিষয়। কিন্তু বাস্তবতা দেখুন, আপনারা তো সবাই জুলাই আন্দোলনের মাঠে ছিলেন এবং আমরা দেখতে পেলাম যে প্রত্যেকটি রাজনৈতিক দলের নিজস্ব দর্শন থাকবে, কিছু দাবি দাবা থাকবে, কিন্তু সেটা তো তীব্র মতবিরোধ আকারে কেন পৌঁছে যাবে? যেখানে আপনি একটা কথা বলছেন, বিএনপির একটা অবস্থান আছে, ওদিকে এনসিপি আজকে মূলত তাদের অবস্থান প্রকাশ করছে, এত বিভেদ আসলে কেন? ভাই, এত বিভেদ কয়েকটা জায়গার কারণে। মানে ধরেন, সংস্কার তো একটা দীর্ঘ প্রক্রিয়া, আস্তে আস্তে হয়, কিন্তু কয়েকটা সংস্কার খুব জরুরি ছিল। তার মধ্যে আপনি বাংলাদেশের রাজনীতি ইতিহাস দেখবেন যে একই ব্যক্তি, দল, সরকার, সংসদ, 3 জায়গায় সে প্রথম ক্ষমতাসীন হয়ে উঠতেছে, প্রবল ক্ষমতাশীল হয়ে উঠতেছে। সেই জায়গাটাতে সংস্কার আনা যায় নাই, বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছে। সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধান নিয়োগের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর যে একচ্ছত্র ক্ষমতা, সেই ক্ষমতাটা আমরা কমাইতে চাইছিলাম। কারণ আপনারা ইতিমধ্যে দেখছেন যে কি সব মানে একেবারে দলান্ধ সব ব্যক্তি সাংবিধানিক প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া হয়, তারা একেবারে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার সহায়ক হয়। সেই জায়গাটাতে কোনো সংসদ সংস্কার আনা যায় নাই, বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছে। আপনারা সবাই জানেন যে বাংলাদেশে 40% ভোট পায়, 35% ভোট পায় শতভাগ ক্ষমতা চর্চা করে। সেইখানে আমরা চাইছিলাম যে পিআর যদি হইতো, তাইলে একচ্ছত্রভাবে ক্ষমতায় সংসদে এই ক্ষমতাশীল হয়ে উঠতো না।
তার আমরা এখন একটা শক্ত হয়েছি কেন, যে যেই কারণে জুলাই হইলো, সেই ষড়যন্ত্র রোধ করার জন্য আইনি ব্যবস্থা একটাও এখন পর্যন্ত নেওয়া যায় নাই, সবগুলোতে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছে। তখন কি আমাদের শক্ত হইতে হয়েছে। এখন একটা কথা বলি, যে আমাদের মহাসচিব, বিএনপি মহাসচিব বললেন যে এক পেশে, ভাই একটা বৈঠক যখন বসে, একজনকে আমরা আরবিতে বলি আমিরে ফয়সাল বা সিদ্ধান্তটা মানা হয়। সিদ্ধান্তদাতা যদি তার পরিষদের সিদ্ধান্ত মানতেই বাধ্য হন, তাহলে তো সেটা সিদ্ধান্ত হওয়া যায় না। সেখানে তিনি পরামর্শ শুনবেন, যিনি সিদ্ধান্ত দেন তার ইখতিয়ার থাকে তার বুঝ ব্যবস্থাপনা অনুযায়ী এটা সিদ্ধান্ত দেওয়া। এখন সবার কথা শুনছেন, এখন ঐক্যমত্য কমিশনের কাছে মনে হয়েছে যে এই বিষয়গুলো না হলে জুলাই রক্ত বৃথা যায়, তারা সেটাকে দিচ্ছেন। এখন সেটা এক পেশে কেন হবে, এবং জুলাই সনদটা কি করে বাস্তবায়ন করা যায় সেজন্য অনেকগুলো আলোচনা আসছে। গণভোটের আলোচনা শুরু থেকে ছিল। গণভোটটা কেন আমরা আগে হইতে বলি, আমি আপনাকে 3টা কারণ বলে আমি শেষ করে দেবো। প্রথম কারণ হলো, এই যে নির্বাচন কমিশন গঠন হয়েছে, তারা কোনো নির্বাচন এখন পর্যন্ত করে নাই। আমরা বলছিলাম যে তারা স্থানীয় সরকার নির্বাচনটা করুক, নির্বাচন করার একটা অভিজ্ঞতা তৈরি হোক, তারা করে নাই। এই নির্বাচন কমিশন আগামী নির্বাচন করার প্রস্তুতি নিছে এক ব্যালটের। আপনি জানেন যে একটা আসনের ভিতরে কতগুলো কেন্দ্র হবে, কতগুলো বুথ হবে, এটা বিবেচনা করা হয় যে কতগুলো ভোট আছে, এই ভোটগুলো পড়তে কত সময় লাগবে সেই বিবেচনায়। এখন যদি আপনি একসাথে 2টা ব্যালট দেন, পুরো বিষয়টা ডাবল হয়ে যাবে। এই ডাবল হওয়ার যে বিষয়টা, সেটা এই নির্বাচন কমিশন সামলাইতে পারবে বলে আমাদের কাছে মনে হয় না। কারণ কি, যে নির্বাচন কমিশনাররা নতুন, যাদের দিয়ে তিনি মাঠ পর্যায়ে নির্বাচন করবেন সবাই কিন্তু আওয়ামী লীগের আমলে জালিয়াতি নির্বাচন করে অভ্যস্ত, ফলে এইটা আমি দিতে চাই নাই। 2 নম্বর কারণ হলো যে জুলাই সনদটা, সেটা হলো সকল ঐক্যমত্যের একটা বিষয়। এখন যখন নির্বাচন আসবে, তখন আমি বলবো আমার ইশতেহারের কথা, বিএনপি বলবো বিএনপির ইশতেহারের কথা, আমরা পরস্পর বিরুদ্ধে বলবো। তখন মানুষ কনফিউজ হবে যে একটা ব্যালট হইলো যার যার ইশতেহার অনুসারে, আর একটা ব্যালট হলো আমি বোধহয় আপনার এই যুক্তিগুলো, আপনার অংশগুলো শুনলাম। আমি এখানে আমি এখানে খুব সংক্ষেপে শেষ করুন সংক্ষেপে। জি, আমাদের 3 নাম্বার যে যুক্তিটা ছিল, সেটা হলো যে সংসদ ভেঙে যাওয়ার পরে 90 দিনের মধ্যে ইলেকশন হইতে হয়। এই সরকার একটা বিশেষ পরিস্থিতির মধ্যে দিয়ে আসছে, সংবিধানের 106 দিয়ে সুপ্রিম কোর্টের মতামতের ভিত্তিতে। একদম স্পষ্ট। আমি যেহেতু সময় কম, জনাব মিন নেওয়াজ, আপনার কাছে একটু আসতে চাই। আপনি শুনলেন আসলে, মানে বাস্তবতা যেরকম দেখা যাচ্ছে, এরপরও বিএনপি বলছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আপনারা কোনো সংশয় বোধ করছেন না। মানে কোন কনফিডেন্সে আসলে সংশয় বোধ করছে না? কারণ অনেকগুলো বিষয় আসলে আমরা দেখতে পাচ্ছি মীমাংসা হচ্ছে না। গণভোটের ইস্যুটা চলে এসেছে, অনেকে এটা বুঝতে পারছে না গণভোটটা ইলেকশনের, মানে জাতীয় নির্বাচনের পরে হলে কি লাভ হবে, আর নভেম্বরে হলেই বা কি লাভ হবে। মানে এই বিষয়গুলো কতটা জটিলতা তৈরি করছে নির্বাচনের জন্য। কেন মনে হচ্ছে নির্বাচন ঠিক সময়? ধন্যবাদ আপনাকে। দেখুন, এই যে সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস সংবিধান থেকে রিমুভ করা, এটা কি খুব প্রয়োজনীয় জিনিস? এটা দরকার ছিল এখানে? আর উনি যেটা বললেন, সম্মানিত আলোচক, এদিকে কি আপনারা নোট অফ ডিসেন্ট দিছিলেন? নোট অফ ডিসেন্ট একেবারে কম, আমরা একটু এগোই। হ্যাঁ জি বলুন। প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির যে ভারসাম্য, সেইগুলা কিন্তু বিএনপি একমত পোষণ করেছেন, এবং যে একই ব্যক্তি দলীয় পদ থাকবে না, সেগুলো কিছু কিছু ক্ষেত্রে নোট অফ ডিসেন্ট যেগুলোকে পরবর্তী পর্যায়ে যেগুলো যে জুলাই সনদে হলো, সেগুলোর থেকে মানে পৃষ্ঠা চেঞ্জ করা হয়েছে। এটি কি সমীচীন হয়েছে? আপনি স্বাক্ষর করলাম একটা, দিলেন আরেকটা, এইটা কোন ধরনের হলো? এটা তো জাতির সাথে দলের সাথে, হ্যাঁ না, এটা তো আসলে তো প্রতারণা। আমি আপনার সাথে বসে একটা ভালো আলোচনা করলাম, সিগনেচার করলাম, সেটা পরিবর্তন করা হলো। যে পরিবর্তন করতে হতো, তাহলে তো সবাই মিলে পরিবর্তন করতে হবে। হ্যাঁ, আচ্ছা, আরেকটা জিনিস যেটা বলেছেন, এটা এই বাংলাদেশের যে অর্থনৈতিক অবস্থা, মোটেও এটা যুক্তিসঙ্গত না যে গণভোট এই জাতীয় সংযোজিত নির্বাচনের পূর্বে কোন অবস্থাতে এটা সাংবিধানিক সম্মত না, যুক্ত। সুতরাং আমরা দাবি করব যে আসলে বাঁকা পথে না হেঁটে জাতীয় সংসদ এবং দেশের প্রতি শান্তি শৃঙ্খলা ফিরানোর জন্য জাতীয় সংসদ নির্বাচনে আমাদের ওদিকে মানে অগ্রসর হওয়া উচিত। তার কারণ আজকে বাংলাদেশের যে পরিস্থিতি, অর্থনৈতিক বলেন, বিচার বিভাগের, শাসন বিভাগের, কোন বিভাগে কিন্তু কোনো মানে ভালো অবস্থায় নেই, মানুষ জানমালের নিরাপত্তা নেই। সুতরাং এই অবস্থায় আপনার কোন অবস্থাতে এই যে গণভোট, আচ্ছা গণভোট হলে কি হবে, মানে এটা কি হবে? যেটাই করেন সংসদ তো লাগবে। আপনি যেটাই পাস করেন, গণভোট বলি আর আপনার যে সংস্কার বলি, সর্বশেষ তো আপনার সংসদ। সুতরাং সেটাই তো আমাদের মুখ্য হওয়া উচিত ছিল।
যে আমরা জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে, আচ্ছা ওনারা যে এগুলো যে অন্তর্বর্তীকালীন সরকার যেগুলো করছে, ওনাদেরকে ম্যান্ডেট দিয়েছে জনগণ, এটা কি আইনি কি ভিত্তি রয়েছে? ভাই কি করলেন? এটা কি করলেন ভাই? এটা কি ভিত্তি রয়েছে? এই সরকারের ম্যান্ডেট নাই এই জায়গাটাতে আমরা কিসের ম্যান্ডেট রয়েছে? একটু ছোট করে তাহলে একটু ব্যাখ্যাটা দিলেন জি। জনগণের ম্যান্ডেট শেখ ফজল করিম বরং খুব ছোট করে ব্যাখ্যাটা দিলেন জি। না না, একটা এই যে আপনি যেটা বললেন 106 আর্টিকেলে তারা কি সুপ্রিম কোর্টের একটা রেফারেন্স দেয়, সরকার আসছে, ওকে। এই বিপ্লব আর অভ্যুত্থান কি বাংলা পৃথিবীতে একটাই হয়েছিল? একটা হয় নাই। 90-তেও কিন্তু একটা অভ্যুত্থান হয়েছিল, 69-এ একটা অভ্যুত্থান হয়েছিল। একটু একটু আমাকে বলতে দেন। না না 90-তে না 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 90-তেও কিন্তু একটা গণ অভ্যুত্থান হয়েছিল। হ্যাঁ, সেটাকে আপনি অস্বীকার করতে পারেন? বলেন। আমরা ছাড়ছিলাম, ছাড়ার পরে তিন জোটের রূপরেখা হইলো, ক্ষমতায় যায় কিছু বাস্তবায়ন করেন নাই। ওই ভয়টাই তো আমাদের বাধ্য করে যে রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে ক্ষমতা যাওয়ার আগে এটা বাস্তবায়ন করে দেওয়া। আপনি 90-এর কথা বললেন, 90-তে রাজনৈতিক দলগুলো মানে যারা যারা ছিলেন আর কি, তাদের বিশ্বাসঘাতকতার কারণেই তো আজকে আমরা এদিকে শক্ত জায়গায় গেছি। কি ধরনের বিশ্বাসঘাতকতা? আপনি যদি 90 আসলে না না, এই দীর্ঘ 17 বছর আমাদের যে আন্দোলন সংগ্রাম, আপনি সেটা কি অস্বীকার করবেন? ভাই এটা তো প্রয়োজনই হয় না। আসলে আমরা খুব বেশি অতীতে গেলে আসলে আমরা আলোচনাটা এগোতে পারবো না, কিন্তু আমাদের আসলে মূল জানার জায়গাটা ছিল যে এত বিরোধটা কেন, এবং যেটা বোঝা গেল পরিস্থিতি অনেকটাই জটিল, এবং এই মুহূর্তে রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে নিজেরা যদি ছাড় না দেয় তাহলে হয়তো এই পরিস্থিতি ঠান্ডা হবে না। আমরা নিশ্চয়ই সময় থাকলে আলাপটা দীর্ঘ করতাম। অনেক ধন্যবাদ আমাদেরকে সময়টা দেওয়ার জন্য। আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ কেন্দ্রীয় বিএনপির সহ যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী, এবং ছিলেন আমাদের সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক শেখ ফজলুল করিম মারুফ। এই ছিল আজকের সংবাদযোগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় এবং তার বিশ্লেষণ নিয়ে। থাকুন একাত্তরের সাথে।